আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আইডিয়াল কলেজ ভার্চুয়াল ক্লাসরুমে তোমাদের আবারও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি যে যার অবস্থানে সহি সালামতে আছো। গত ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতি যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, আশা করি সবাই বুঝতে পেরেছিলে। যদি কেউ ক্লাসটা মিস করে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে ওইটার লিঙ্ক দেওয়া আছে, তোমরা সময় করে দেখে নেবে। আজকের ক্লাসে আমাদের সংখ্যা পদ্ধতিতে কিভাবে সংখ্যা গঠন করতে হয়, তার মানে পরপর কিভাবে সংখ্যাকে লিখতে হয় এবং এক সংখ্যা থেকে আরেক সংখ্যাতে কিভাবে রূপান্তর করতে হয় এইগুলো নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাস শুরু করা যাক। ধারাবাহিক সংখ্যা লেখার নিয়মে প্রথমে আমরা একটা ডেসিমেল সংখ্যাকে নিয়েছি, কারণ ডেসিমেলের সাথে আমরা আগে থেকেই পরিচিত। তো দেখো 216 বা 216 সংখ্যাটার পরের সংখ্যা জিজ্ঞেস করলে সবাই পারবে যে 217, তারপরটা 218। তা এখন প্রশ্ন হলো এটা কিভাবে হচ্ছে, লেখার নিয়মটা কি আসলে। সো লেখার নিয়ম জানতে হলে প্রথমে আগে আমাকে বুঝতে হবে যে সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10, তার মানে 10টা চিহ্ন ব্যবহার করে আমরা এই পদ্ধতিতে সংখ্যা লিখতে পারি, তাই না? তো যে 10টা চিহ্ন ব্যবহার করি সবাই চিনি 0 থেকে 9 পর্যন্ত, এবং 0 হচ্ছে এখানে সব থেকে ছোট চিহ্নটা, আর আস্তে আস্তে বড় হতে হতে 9 হচ্ছে সব থেকে বড় চিহ্ন। তার মানে 0-র পরে 1, 2, 3 এভাবে প্রায়োরিটি দিয়ে সবার বড় হচ্ছে 9। তো আমার সংখ্যা পরবর্তী সংখ্যা যখন লিখতে হবে তখন নিয়মটা আসলে ডান দিক থেকে সংখ্যার মানটাকে বাড়ানোর চেষ্টা করতে হবে। তার মানে একদম ডানের যে ডিজিট, প্রথম ডিজিটে যদি মানটাকে বাড়াতে পারি তাহলে আসলে সংখ্যার পরের মানটা পেয়ে যাব। যদি কখনো এমন হয় যে সংখ্যার মান ডান দিকের একদম কোনোটাই বাড়ানো যাচ্ছে না, তখন তার পরেরটাই বাড়ানোর চেষ্টা করতে হবে। এইভাবে চলতে থাকবে আসলে। তো চলো উদাহরণটা দেখি। তাহলে 216 এর দেখো 6 এর পরের যে চিহ্ন সেটা কি 7, তাহলে আমরা এখানে 7 বসাই। তাহলে দেখো সংখ্যার মানটা আসলে বেড়ে গেল, তার মানে একটাকে বাড়াতে পারছি মানে বেড়ে গেছে। তাহলে বাম দিকে 21 কিন্তু আর চিন্তার কিছু নাই, যা আছে হুবহু তাই বসাই ফেলবো। ঠিক এর পরের সংখ্যাটা যদি আমি নির্ণয় করতে যাই, দেখো 7 এর পরে কে আছে, 7 এর পরে আছে 8। সো 8 বসলে 21 নিয়ে আর চিন্তা করার কিছু নাই, যা আছে হুবহু বসে যাবে। ঠিক একই রকমভাবে পরেরটা 9, তারপরে 21 বসে যাবে। এবার যদি বলি এর পরের সংখ্যা কি, দেখো 9 এর থেকে বড় চিহ্ন তো আর নাই, তাহলে এখন করণীয় কি? যেহেতু 9 এর থেকে বড় চিহ্ন নাই, সুতরাং আমার এখন করণীয় হচ্ছে সব থেকে যে ছোট চিহ্ন তাকে এখানে বসানো। কিন্তু আমার কাজ তো ছিল সংখ্যার মানকে বাড়াতে হবে ডান দিক থেকে, তাহলে ডান দিকে তো মান না বাড়িয়ে আমি কমিয়ে ফেললাম। তাহলে এর পরবর্তী কাজ যেটা, যেহেতু এটাকে কমে ফেলছি, তাহলে দ্বিতীয় ডিজিটে এসে তার মানটাকে বাড়ানোর চেষ্টা করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো ওইটা 9 এর জায়গায় সব থেকে ছোট 0 বসাই দিলাম। তাহলে এখন 1 এর থেকে বড় কি আছে, 1 এর থেকে বড় আছে 2, তাহলে এখানে 2 বসছে। তাহলেই মানটা বেড়ে গেল। এই যে এক জায়গায় বাড়িয়ে ফেলছি মানেই সংখ্যাটা বড় হয়ে গেছে বা পরবর্তী সংখ্যাটা চলে আসছে। এরপরে যেহেতু বাম দিকে আর বাড়ানোর কিছু নাই, সো 2 যেভাবে আছে সেভাবে 2টা নিচে বসে যাবে। এরপরের সংখ্যা যদি আবার বলি, তাহলে দেখো 0-র থেকে বড় কে 1, সো 1 বসে গেল। যেহেতু বেড়ে গেল অর্থাৎ বাম দিকে আর দেখার কিছু নেই, 2টা পুরোটাই চলে আসবে। আশা করি বুঝতে পারছি ডেসিমেল সংখ্যাতে এইভাবে আসলে পরপর সংখ্যা, শুধু ডেসিমেলে না, আসলে সব সংখ্যা পদ্ধতিতেই এইভাবেই আসলে পরপর সংখ্যাকে লিখতে হয়। তো চলো এবার একটা অক্টাল সংখ্যা দেখে আসি। দেখো এখানে অক্টাল সংখ্যাতে 216 অক্টালে আছে। তাহলে 216 অক্টালে থাকলে এখন পরবর্তী সংখ্যা যদি আমি দেখতে চাই তাহলে কি হবে? তাহলে আমাকে আগে জানতে হবে যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে চিহ্ন কতগুলো। অক্টালে 8টা চিহ্ন, এবং এখানে 0 থেকে 7 পর্যন্ত। তাহলে 0 থেকে 7 পর্যন্ত যে চিহ্নগুলো আছে এর ভিতরে বড়কে ছোটকে আগে থেকেই আমরা জানি। এখানে 7 হচ্ছে সবার বড়, তাই না? তো তাহলে 6 এর থেকে বড় কে 7, নিয়ম তো একই। তাহলে 6 এর থেকে বড় 7 বসে গেল ডান দিকে। যেহেতু এটা বেড়ে গেল অর্থাৎ বাম দিকে আর বাড়ানোর কিছু নাই, 21টা 21 এর মতোই চলে আসবে। এবার যদি এর পরেরটা বলি, দেখো 7 এর থেকে বড়, এখন কিন্তু 7 এর থেকে বড় আর কিছু নাই। তাহলে নিয়ম অনুসারে আমাদের কি সব থেকে ছোটটা এখানে বসবে। তাহলে সব থেকে ছোট মানে 0 বসাই দিলাম এখানে। যেহেতু 0 বসাইলাম তাহলে এর পরের ডিজিট এখন মানকে বাড়ানোর চেষ্টা করতে হবে। 1 আছে, 1 এর থেকে বড় কে, সো 2। দেখো 1 এর থেকে বড় 2 বসে গেল, যেহেতু বেড়ে গেল অর্থাৎ এর বাম দিকে আর বাড়ানোর কিছু নাই, 2 আছে, 2টাই বসে যাবে। তাহলে দেখো 217 এর পরের সংখ্যা হচ্ছে 220। এটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে। যদি এর পরের সংখ্যা বের করতে বলি একই নিয়ম, সো 0-র জায়গায় 1 বসবে,
আর বাকিটুকু যা আছে হুবহু তাই বসে যাবে। এই গেল আমাদের অক্টাল সংখ্যার আরেকটা দেখো উদাহরণ। দেখো এখানে যে 777 বা 777 যদি থাকে তাহলে এটার পরের সংখ্যা কি হবে? দেখো 7-এর থেকে বড় তো কেউ নাই, তাহলে 0 বসাবো। তাহলে নিয়ম অনুসারে পরের ডিজিটে বাড়ানোর কথা, তো পরের ডিজিটে বাড়াতে যে দেখি এখানেও তো আসলে বাড়ানোর মতো কিছু নাই, তাহলে এখানেও এখন 0 বসাবো। তাহলে এবার নিয়ম অনুসারে এর পরের ডিজিটে বাড়াতে হবে। দেখো এর পরের ডিজিটে বাড়াতে যে দেখি সেটাও বাড়ে না, তাহলে এখানেও 0 বসাবো। তাহলে এখানে 0 বসালে বাড়াবো কোথায় এখন? এরও বাম দিকে তো ডিজিট রাখা যায় বা লেখা যায়। তাহলে এর বাম দিকে যদি উপরে দেখো, চিন্তা করি উপরে তো কিছু নেই, তার মানে কিছু নাই মানে তো আসলে 0 আছে, তাই না? তাহলে 0-র পরবর্তী ডিজিট কোনটা? 0-র পরের অঙ্ক হচ্ছে 1, সো এখানে তাহলে 1 বসে যাবে পরের ডিজিটে। তাহলে 777-এর পরের সংখ্যা হবে 1000 বা 1000। এইভাবে আমাদের অক্টাল সংখ্যাগুলো লেখা যাবে। ঠিক আছে, এবার আমরা আসি যে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতিতে কিভাবে সংখ্যাগুলোকে লিখতে হয়। তো বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2, সুতরাং আমরা জানি যে দুইটা চিহ্ন 0 আর 1 দিয়ে বাইনারি সংখ্যাগুলোকে লিখতে হয়। এখানে 0 ছোট, 1 হচ্ছে বড়। তো দেখো এখানে যে সংখ্যাটা দেওয়া আছে 100, এর পরের সংখ্যা যদি আমাকে নির্ণয় করতে হয় তাহলে একই রকমভাবে নিয়মটা পালন করতে হবে। সো প্রথমে ডান দিকের ডিজিটটাতে 0-র জায়গায় বড়কে 1, তাহলে এর থেকে বড় 1কে লিখে দিলাম। যেহেতু 1 লেখা বড় হয়ে গেল, অর্থাৎ বাম দিকে যা আছে হুবহু তাই বসে যাবে। এরপরের সংখ্যাতে দেখো 1-এর থেকে বড়কে, 1-এর থেকে বড় এখানে কেউ নাই, তাহলে কি হবে? 0 বসাতে হবে সব থেকে ছোট। তাহলে পরের ডিজিটে বাড়বে, পরের ডিজিটে 0-র থেকে বড়কে 1, সো এখানে 1 বসলো। যেহেতু বেড়ে গেল, বাম দিকে আর কিছু দেখার নাই, যা আছে হুবহু তাই বসে যাবে। এরপরে ডিজিট যদি লিখতে যাই তাহলে দেখো 0-র থেকে বড়কে 1, অর্থাৎ বেড়ে গেল, অর্থাৎ বাম দিকে আর কিছু নাই, পুরোপুরি 1টাই বসে যাবে। তো এইভাবে দেখো এরপরের ডিজিটটা, এর পরের সংখ্যাটা যদি লিখতে যাই তাহলে 111 এর পরের সংখ্যা হবে কি? প্রথম ডিজিটেই একদম ডান দিকের প্রথম ডিজিটে 1-এর থেকে বড় নাই যেহেতু, তাহলে 0 লিখতে হবে। তারপরের ডিজিটে এসে বাড়াতে চেষ্টা করব, এখানেও যেহেতু বাড়ানো যায় না এখানেও 0 লিখব। তারপরের ডিজিটে এসে তাহলে বাড়াতে হবে, এখানেও বাড়ানো যায় না, তাহলে এখানেও 0 লিখব। তাহলে এরপরের ডিজিটে দেখো উপরে কিছু নাই মানে 0 আছে, তার মানে এখানে 0-র থেকে বড় যে ডিজিট 1 লিখলেই আমাদের পরবর্তী সংখ্যাটা পেয়ে গেলাম। এভাবে আমরা আসলে পরপর বাইনারি সংখ্যাকে লিখতে পারি। গেল বাইনারি সংখ্যা। দেখো একই নিয়ম কিন্তু আমাদের হেক্সাডেসিমেল সংখ্যার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তাহলে চলো একটা হেক্সাডেসিমেল সংখ্যা এবার দেখি। ধরো 297 হচ্ছে এরকম একটা হেক্সাডেসিমেল সংখ্যা। এখন হেক্সাডেসিমেল সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে 16টা চিহ্ন ব্যবহার করে আমরা কিন্তু সংখ্যাগুলোকে লিখতে পারি। তাহলে 16টা চিহ্নর সব থেকে বড় হচ্ছে এখানে এফ, আর সব থেকে ছোট 0। তাহলে 0 থেকে এফ পর্যন্ত পুরো 16টা চিহ্ন আছে আমার এখানে। তো এইখানে তাহলে দেখো এখন 7-এর থেকে 297-এর পরের সংখ্যা তাহলে কি হবে? ডান দিকের ডিজিটে 7-এর থেকে বড় 8, তাহলে 8 লিখে ফেলবো আগের নিয়মই। তাহলে 29-এর থেকে বড় কে আসবে? 29-এর থেকে বড় তো আসবে না, যা আছে তাই বসবে, কারেক্ট। সো এবার 8-এর থেকে বড় কে? 8-এর থেকে বড় দেখো 9, সো বড় যেহেতু পেয়ে গেছি তার মানে বামে যা আছে হুবহু তাই বসবে। এরপরে 9-এর থেকে বড়, 9-এর থেকে বড় কিন্তু এখন আছে, দেখো 9-এর থেকে বড় আছে এ, তার মানে ডান দিকে সবার শেষে এ বসে যাবে। তার মানে বেড়ে গেল, অর্থাৎ বাম দিকে যা আছে তাই হুবহু বসবে। ঠিক আছে, এরপরের সংখ্যা যদি দেখতে যাই তাহলে এর থেকে বড় কে আছে? বি, যেহেতু বেড়ে গেল অর্থাৎ বাম দিকে যা আছে হুবহু তাই বসবে। এর থেকে বড় যদি সংখ্যা বের করতে চাই তাহলে আসবে বির থেকে বড় সি, অতএব এদিকে যা আছে হুবহু তাই বসে যাবে। এভাবে একটা সময় আসবে যখন 29F এসে দাঁড়াবে। তাহলে 29F এর পরেরটা কে হবে? 29F এ দেখো F এর থেকে বড় চিহ্ন কি আছে? নাই। তাহলে এখন কি করব আমরা? নিয়ম অনুসারে সব থেকে ছোট যে তাকে লিখব। তাহলে 0 লিখলাম। তাহলে নিয়ম অনুসারে পরের ডিজিটে বাড়ানো, পরের ডিজিটে বাড়াতে গেলে দেখো 9-এর থেকে বড় কে আছে? 9-এর থেকে বড় এ, তার মানে এখানে এ বসে গেল, অতএব বাড়ানো হয়ে গেল, বাম দিকে আর কোনো কিছু দেখার নাই, হুবহু যা আছে তাই বসাই ফেলবো। তাহলে 2a0 হচ্ছে 29F এর পরের সংখ্যা। এর পরের সংখ্যা যদি নির্ণয় করতে যাই দেখো 0 থেকে বড় 1, অতএব বেড়ে গেল, অতএব ওইদিকে যা আছে হুবহু তাই বসে যাবে। ঠিক আছে, এবার চলো পরেরটা যদি আবার দেখি, একই রকম 1-এর জায়গায় 2 বসে গেল, যা আছে হুবহু বসে গেল। এবার চলো আরেকটা হেক্সাডেসিমেলের উদাহরণ দেখি। যে উদাহরণটা যেমন 9FF, যদি বলি এর পরের সংখ্যা কত নির্ণয় করো,
দেখো এর পরের সংখ্যা নির্ণয় করতে গেলে একদম ডান ডিজিটে এফ এর থেকে বড় কেউ নাই, সো শূন্য লিখবো। তাহলে পরের ডিজিটে বাড়াতে আসবো, এফ এর থেকে বড় কেউ নাই, তাহলে শূন্য লিখবো। এর পরের ডিজিটে 9 এর থেকে বড় কে, এ, তার মানে 9FF এর পরের সংখ্যা হবে A00। এর পরের সংখ্যা দেখো 0 থেকে বড় কত, 1, অতএব যেহেতু এটা বেড়ে গেল অতএব এদিকে যা আছে তাই, তার মানে A0টা পুরোটাই বসে যাবে। এর পরের সংখ্যা যদি নির্ণয় করতে বলি, দেখো 1 এর থেকে বড় কে, 2, যেহেতু এটা বেড়ে গেল অতএব বাম দিকে আর বাড়ানোর কিছু নাই, A0 এর জায়গায় পুরোটাই বসে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ধারাবাহিকভাবে সংখ্যা লেখার নিয়মটা। তার মানে আমরা আশা করি সবাই বুঝতে পারছি এতদূর পর্যন্ত। এবার আমরা যে টপিকসটা শুরু করব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। সংখ্যা পদ্ধতির রূপান্তর, আসলে সংখ্যা পদ্ধতির রূপান্তর মানে আমরা যে 4 ধরনের সংখ্যা পদ্ধতি জেনেছি, তার মানে ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এক পদ্ধতি থেকে আর এক পদ্ধতিতে কোনো সংখ্যাকে যদি নিতে হয় তাহলে কি হবে বা কি করতে হবে, সেই নিয়মগুলোকে আমরা বলি সংখ্যা পদ্ধতির রূপান্তর। তার মানে এক বেসের সংখ্যাকে আর এক বেসের সংখ্যায় রূপান্তর করা। তো আমরা আসলে টোটালি তাহলে দেখো রূপান্তর হবে আমাদের টোটাল 12টা, যেহেতু 4টা আছে 12টা রূপান্তর হবে। তো আমরা প্রথমে আসলে আজকে দেখব ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলের এই তিনটা কিভাবে রূপান্তর করতে হয়। তিনটার নিয়ম আসলে প্রায় একই রকম, বেশ মিল আছে, এই জন্যই তিনটা আজকে এইভাবে দেখাচ্ছি। তো প্রথমে চলো শুরু করি আমরা যে ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলের বাইনারি কিভাবে তৈরি করা যাবে। তার মানে একটা ডেসিমেল সংখ্যা দেওয়া থাকলে বাইনারিতে কিভাবে রূপান্তর করতে হয় সেটা আমরা এখন শিখব। তাহলে প্রথমে একটা আমরা ডেসিমেল সংখ্যা নিয়ে নিয়েছি, দেখো এখানে এখন 59.44। ডেসিমেল সংখ্যাতে দুইটা অংশ আছে, কিন্তু দেখো মাঝখানে রেডিক্স পয়েন্টটা দিয়ে দুইটা অংশকে ভাগ করা আছে। তার মানে 44 হচ্ছে ভগ্নাংশ আর 59 হচ্ছে পূর্ণাংশ। তো পূর্ণাংশ আর ভগ্নাংশ আলাদা করার কারণ হচ্ছে দুইটার উপরে আলাদা আলাদা গাণিতিক নিয়ম প্রয়োগ হবে। ঠিক আছে, 59 যেটা পূর্ণ সংখ্যা আর 0.44 যেটা ভগ্নাংশ, দুইটা আলাদা আলাদা নিয়মে বাইনারিতে রূপান্তরিত হবে। তো প্রথমে চলো 59টা দিয়ে শুরু করি আমরা। পূর্ণ অংশকে কিভাবে রূপান্তর করতে হয় এখন দেখি। পূর্ণাংশকে রূপান্তর করার নিয়ম হচ্ছে যে এইটাকে যে বেসে যাবে, তার মানে বাইনারির বেসটা দিয়ে ভাগ করতে হবে। তার মানে 59কে 2 দিয়ে ভাগ করব, কারণ বাইনারির বেস হচ্ছে 2। তাহলে 2 দিয়ে ভাগ করলে ভাগফল পাবো একটা, আর যদি কোনো ভাগশেষ থাকে তাহলে ভাগশেষটাকে পাশে লিখতে হবে। তার মানে জিনিসটা অনেকটা এরকম, খেয়াল করো, 2 দিয়ে ভাগ দিলাম, 59কে ভাগ দিলে ভাগফল কত পাবো, দেখো 29। সো 29 ইন্টু 2 মানে 58 হয়, তাহলে ভাগশেষ থাকে কত, 1, তাই না? তাহলে এখানে ভাগফল লিখব 29 আর ভাগশেষ লিখব 1। ক্লিয়ার হয়েছে? ঠিক একই রকমভাবে এবার আবার যে ভাগফলটা পেয়েছি আগে 29, সেই 29কে আবার 2 দিয়ে ভাগ দিব। সো 2 দিয়ে ভাগ দিলে এখন কি পাবো, এখন দেখো ভাগফল হিসেবে পাবো 14 আর ভাগশেষ হিসেবে 14 মানে 28 আর 1 লাগে, তার মানে ভাগশেষ হিসেবে 1 পাবো। তো এইভাবে দেখো চলতে থাকবে। এভাবে কতক্ষণ পর্যন্ত চলবে, এই ভাগটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত ভাগফল হিসেবে 2 এর থেকে ছোট না পাবো। তার মানে যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ দিচ্ছি সেই সংখ্যাটার থেকে ছোট ভাগফল না পাওয়া পর্যন্ত এইটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। তাহলে দেখো একই নিয়ম, এখন 14কে আবার 2 দিয়ে ভাগ দিই, তাহলে কি পাবো, ভাগফল পাবো 7 আর ভাগশেষ কিন্তু নাই, তার মানে এখানে ভাগশেষ হবে 0। এবার আবার 7কে 2 দিয়ে ভাগ দিই, তাহলে ভাগফল পাবো 3 আর ভাগশেষ পাবো 1। আবার 3কে 2 দিয়ে ভাগ দিই, 2 দিয়ে ভাগ দিলে ভাগফল পাবো 1, ভাগশেষও পাবো 1। তাহলে দেখো এখন কিন্তু ভাগফল 1 পেয়ে গেছি, তার মানে 2 থেকে ছোট চলে আসছে। তাহলে আমরা এখানে এখন থেমে যেতে পারি। তাহলে এখানে থেমে গেলে এখন এবার উত্তরটা কিভাবে বের করব, এখানে উত্তরটা আসলে এই যে শেষ যে ভাগফল, এইটা থেকে ভাগশেষগুলোকে সব উল্টা দিক থেকে সাজিয়ে আনতে হবে। তার মানে নিচের এই 1 থেকে শুরু করে আস্তে আস্তে উপরের দিকে উঠে আসতে হবে। তার মানে সংখ্যাটা দাঁড়াচ্ছে 1 1 1 0 1 1। তার মানে এইভাবে গুছিয়ে লিখলেই আমরা আসলে এই অংশটার বাইনারি পেয়ে গেলাম। তার দাঁড়ালো 111 011। এটাই হচ্ছে আমাদের 59 যেটা ডেসিমেলে ছিল তার বাইনারি রূপ। ক্লিয়ার হয়েছে? এবার আসি আমাদের ভগ্নাংশ অংশে। ভগ্নাংশে দেখো 0.44 যেটা আছে, 0.44, এখন এটা তো ভগ্নাংশ। এখন একে আমার আসলে কি
কি করতে হবে, ওই যে বেসটা দিয়ে ওইখানে ভাগ দিচ্ছিলাম 2, এখানে সেই 2 বেস দিয়ে গুণ দিতে হবে। তার মানে ভগ্নাংশকে বাইনারিতে রূপান্তর করার জন্য প্রক্রিয়াটা হবে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে গুণ করলে একে যদি 2 দিয়ে গুণ করি আমরা, দেখো গুণফলটা কত পাবো, গুণফল পাবো দেখো 0.88। 0.88 হলে দেখো এই প্রথমে যে পয়েন্টের আগে জিরো, এই জিরোটা তো পূর্ণাংশ, তার মানে এই অংশটাতে যা লেখা থাকতো পূর্ণাংশ, যদি এইখানে জিরো আছে কোনো কোনো সমস্যা নাই, কিন্তু যদি কোনো পূর্ণাংশ আসে তাকে একে কিন্তু আসলে আলাদা করতে হবে। আমাদের সবসময় এখানকার কন্টিনিউশনের কাজটা করতে হবে কি নিয়ে, শুধুমাত্র ভগ্নাংশটুকু নিয়ে। তাহলে এইখানকার জিরোটাকে আমরা একটু বের করে দিই, একটু পাশে দিয়ে দিলাম যেহেতু এটা পূর্ণাংশ হিসেবে। এরপরে দেখো 0.88 যে আলাদাভাবে থাকলো, একে আবার তখন 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে একটা গুণফল পাবো 1.76। 1.76 এ দেখো 76 কে এখানে রাখলাম, 1 কে দূরে সরাই দিলাম। ঠিক আছে, আবার একে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে গুণফল পাবো, ধরো এখানে পেলাম 1.52, তাহলে 1.52 0.52 থাকবে আর 1 বের হয়ে যাবে। এইভাবে চলতে থাকবে। আসলে কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ দশমিকের পরে 2টা বা 3টা শূন্য না পাবো আমরা। কিন্তু 2টা 3টা শূন্য না পেলে কি তাহলে এইভাবে চলতেই থাকবে খাতার পাতার পর পাতা? কিন্তু আসলে তা না। তোমরা যখন পরীক্ষার খাতায় এরকম 3টা বা 4টা স্টেপ দেখালেই চলবে, তার মানে যে 4 স্টেপ পারে সে বাকি সব স্টেপ পারবে। ঠিক আছে, তাহলে এখন এবার আমাদের উত্তরটা কিভাবে লেখা হবে। উত্তর লেখার সময় ওই যে পূর্ণাংশগুলোকে আলাদা করে রাখছি না, ওইটাকে এখন দেখো উপর থেকে নিচে সাজিয়ে আনতে হবে। তার মানে 0 1 1, এখন যেহেতু এটা ভগ্নাংশ সুতরাং দশমিক চিহ্ন বা রেডিক্স পয়েন্ট সহ এটাকে লিখতে হবে। তাহলে উত্তরটা কি লিখবো, 0.011, তারপরে আমাকে একটা কন্টিনিউশন চিহ্ন ডট ডট ডট, দেখো 3টা ডট দেওয়া আছে মানে কন্টিনিউশন আরও আছে, যেটা আমরা এখানে আমাদের অঙ্কের অংশে দেখাই নাই। ঠিক আছে, তো এইভাবেই আসলে ভগ্নাংশকে রূপান্তর করতে হয়। তাহলে দেখো পূর্ণাংশ ভগ্নাংশ রূপান্তর করার শেষে উত্তর লেখার সময় দুইটাকে একত্রিত করে লিখলেই আমাদের উত্তর পেয়ে গেলাম আমরা ডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে যেতে হয়। ক্লিয়ার? ঠিক দেখো এই একই নিয়মটা কিন্তু আমাদের পরবর্তীগুলোতেও লাগবে। সো নিয়মটা আশা করি বুঝতে পারছো। তো চলো এরপরে আমরা এবার একটা অক্টাল সংখ্যা দেখব। আমাদের বাইনারিটা শেষ হলো। তো অক্টাল সংখ্যার জন্য ঠিক একই রকম আমাকে ওই সেম ডেসিমেল সংখ্যাটাই রাখলাম। এখন রেখে দেখো এখানেও তো তাই পূর্ণাংশ ভগ্নাংশ আছে। সো পূর্ণাংশর 59টাকে আলাদা করে নিলাম। এখন কি করব, ভাগ দিব। কত দিয়ে ভাগ দিব, যেহেতু অক্টালে যাবে তার মানে ভাগ দেব 8 দিয়ে। দেখছো আগের নিয়মই, কিন্তু আগে 2 দিয়ে ভাগ দিয়েছিলাম বাইনারিতে গেছিল বলে, এখন অক্টালে ভাগ দিচ্ছি 8 দিয়ে। ঠিক আছে, তাহলে 8 দিয়ে ভাগ দিলে ভাগফল কত পাবো, দেখো ভাগফল পাবো 7। 7 হলে ভাগশেষ থাকবে কত, 3। সো ওইভাবে আমরা এখন ভাগশেষটাকেও লিখব পাশে। এরপরে আসবে আবার 7কে ভাগ দিতে হবে, কিন্তু ভাগ দিতে যে দেখলাম 7 তো আসলে এইটার থেকে ছোট, তার মানে ভাগ আর দিতে হবে না, কাজ শেষ হয়ে গেছে আমাদের। যদি এমন হতো যে 8-এর থেকে বড় কিছু থাকতো, এটার থেকে বড় থাকলে তখন কিন্তু আমাকে আবার ভাগ দিতে হতো, যেভাবে আমরা এর আগে বাইনারিটাতে দিয়েছিলাম। তার মানে যে সংখ্যাটা দিয়ে ভাগ দিব তার থেকে ছোট ভাগফল না পাওয়া পর্যন্ত আমাদের কিন্তু এটা চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এখন এবার আবার ঠিক আগের নিয়মেই সাজিয়ে লিখব। তার মানে 7 3, এইভাবেই সাজিয়ে লিখে দিতে হবে। তাহলে এখান থেকে আমরা অক্টাল সংখ্যা পেলাম 7 3 অন দ্য বেস অফ 8। এবার আসি আবার ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশের ক্ষেত্রে নিয়মটা একই রকম। সো ভগ্নাংশের জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ওই যে 8 বেস দিয়ে গুণ করা শুরু করব। তার মানে 0.44কে 8 বেস দিয়ে গুণ করলাম, গুণ করে গুণফল যেটা পাবো 3.52 পেয়েছি, দেখছই। তাহলে 3.52 আমরা কি করব, 0.52কে এখানে রাখবো আবার পরবর্তী কাজের জন্য, আর 3কে সাইডে বের করে দিব। ঠিক আছে, এরপরে আবার ঠিক একই রকম নিয়ম, আবার 0.82 দিয়ে গুণ করব, 8 দিয়ে গুণ করব। তাহলে 0.52 ইন্টু 8 মানে আবার যে গুণফলটা পাবো 4.16, এখানে 16কে রাখলাম, 4কে বের করে দিলাম। ঠিক একই রকম নিয়মে আবার পরবর্তী স্টেপসটাও হবে। সো 8 দিয়ে গুণ করলে যে গুণফল পাবো 0.32, তার মানে ওইখানকার জিরোটা বের করে দিলাম 0.3। এইভাবে চলতে থাকবে। আমরা তো বলছি এটা থামার নিয়ম হচ্ছে যতক্ষণ পয়েন্টের পরে 0 2টা বা 3টা না পাবো ততক্ষণে থামতে পারবো না। কিন্তু আমরা যেহেতু অতগুলো দেখাতে চাচ্ছি না, সেহেতু 3 স্টেপ দেখাই এখানে শেষ করে দেওয়া যাবে। এবার উত্তর লেখার নিয়ম আগের মতোই, তার মানে পূর্ণাংশ যেগুলোকে বের করে নিয়ে আসছি আমরা, ওই অংশগুলোকে আমরা কি করব, উপর থেকে নিচে সাজিয়ে লিখবো এখানে।
তাহলে উপর থেকে নিচে সাজিয়ে লিখবো, যেহেতু ভগ্নাংশ সো রেডিক্স পয়েন্ট সহ লিখতে হবে। তো রেডিক্স পয়েন্ট সহ লিখলে হবে 0.340। আর ডট ডট দেওয়ার কারণ হচ্ছে আরও স্টেপস ছিল যেটা আমাদের এখানে আর প্রসঙ্গত আমরা দেখাই নাই। ঠিক আছে, এবার উত্তর লেখার সময় দুইটাকে একত্রিত করে, তার মানে 73.340 হবে এখানকার অক্টাল সংখ্যা। ক্লিয়ার? তাহলে আমাদের অক্টালটাও গেল। এবার আসছে আমাদের হেক্সাডেসিমেলে। দেখো ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার নিয়মও আসলে একই রকম। তার মানে বাইনারি অক্টালে আমরা যে নিয়মটা পালন করে আসছি এখানেও তাই। ঠিক আছে, সো সেম সংখ্যা কি আবার আমরা রেখে চলো দেখি হেক্সাডেসিমেলে কিভাবে কাজটা করে। দেখো এখানেও তাই 59 পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যাটাকে আগে ধরি। পূর্ণ সংখ্যার কে ভাগ দিতে হবে, কি দিয়ে ভাগ দিব, যেহেতু হেক্সাডেসিমেলে যাচ্ছে এর বেস হচ্ছে 16, তার মানে এখানে 16 দিয়ে ভাগ হবে। তাহলে 59 কে 16 দিয়ে ভাগ দিলে আমরা ভাগফল কত পাবো, ভাগফল পাবো 3, তাই না? আর ভাগশেষ কত থাকবে, দেখো ভাগশেষ থাকবে 11। ক্লিয়ার? যেহেতু ভাগফল 3 পেয়ে গেছি, তার মানে 16 এর থেকে ছোট, তার মানে আমরা এখানেই ভাগ করা থেমে যাব, তাই না? যদি এটা বড়ও থাকতো 16 এর থেকে তাহলে আবার ভাগ করতে হইতো। তো এখন আমাদের মেন কথা হচ্ছে এবার সাজিয়ে লেখার সময় একটা জিনিস একটু খেয়াল করো। হেক্সাডেসিমেলে দেখো এই ভাগফল হিসেবে বা ভাগশেষ হিসেবে কি আসতে পারে, 2 ডিজিটের সংখ্যা আসতে পারে। তার মানে এই যে যেমন ভাগশেষ এখানে 11 দেখতে পাচ্ছ, এরকম 10 আসতে পারে, 11 আসতে পারে, 13 আসতে পারে, 15 আসতে পারে, তাই না? এরকম 6টা 2 ডিজিটের সংখ্যা আসতে পারে। যদি আসে তাহলে কিন্তু ওই সংখ্যাকে সরাসরি উত্তরে লেখা যাবে না। ঠিক আছে, তখন ওদের বদলে আমাদেরকে আলাদা চিহ্ন ব্যবহার করতে হবে। ঠিক আছে, যেমন একটা চিহ্নের লিস্ট আমি দেখাচ্ছি। দেখো যে 10 যদি আমরা কখনো ভাগশেষ হিসেবে পাই বা ভাগফলের শেষে এসে 10 পাই, তখন ওর বদলে আমাকে কি লিখতে হবে, এ লিখতে হবে। ঠিক একই রকম অন্যগুলোর জন্য দেখো 11 এর জন্য বি, 12 এর জন্য সি, আপ টু 15 এর জন্য এফ পর্যন্ত এইগুলো লিখতে হবে যদি আমরা এগুলো পাই। এগুলোর বাইরে আর কোনো কিছু আসলে পাবো না। যদি 2 ডিজিটের কিছু আসে এই 6টাই আসতে পারে। ঠিক আছে, তো এইটা তখন কি করব, যেখানটায় ডিজিটটা থাকবে তার পাশে ব্র্যাকেটে ওই যে চিহ্নটাকে ব্যবহার করব সেটাকে লিখব। যেমন 11 এর জন্য এখানে বি ইউজ করলাম। ঠিক আছে, এবার উত্তর লেখার সময় কি করব, উত্তর লেখার নিয়ম তো একই। তার মানে ওই যে নিচ থেকে আস্তে আস্তে উপরে যাওয়া, তাহলে নিচ থেকে উপরে যাওয়া মানে আগে 3 আসবে, দেন 11 আসবে না, আসবে বি, তার মানে সংখ্যাটা হবে এখানে 3b। ঠিক আছে, এইগুলো আমাদের পূর্ণাংশের বিষয়টা। আর ভগ্নাংশের বিষয় একই রকম। তার মানে ভগ্নাংশ এখানে 0.44, একে আগে আলাদা করে নিয়ে আমরা কি করব, গুণ করব। কি দিয়ে গুণ করব, 16 দিয়ে। 16 দিয়ে গুণ করলে গুণফল যেটা পাবো সেই গুণফল থেকে আমাদের পূর্ণ অংশ যেটা আসে সেটুকুকে বের করে নিয়ে যেতে হবে। এবার বাকি অংশটুকুকে আবার পরবর্তী কার্যক্রমের জন্য মানে আবার 16 দিয়ে গুণ করার জন্য রেডি করে ফেললাম। তাহলে এটা থেকে যে গুণফল পাবো সেখান থেকেও পূর্ণাংশটাকে বের করে নিয়ে যেতে হবে। আবার ওইটাকে আবার 16 দিয়ে গুণ করতে হবে। গুণ করে যে গুণফলটা পাবো সেখানকার গুণফলের ভগ্নাংশটা রাখতে হবে, বাকিটুকুকে নিয়ে যেতে হবে। দেখো এখানেও শেষ ডিজিটে শেষ যে গুণটা করলাম সেখানে কিন্তু আমরা পূর্ণাংশ হিসেবে 10 বের করে নিয়ে আসছি। এখন 10 তো তাহলে লেখা যাবে না, লিখতে হবে কি এখানে, ওই যে আগের মতোই এখানে ব্র্যাকেটে আমাকে এ লিখে নিতে হবে। তার অর্থ 10 এর বদলে এ ব্যবহার করব আমরা উত্তর লেখার সময়। উত্তর লেখার নিয়ম তো একই, তার মানে ভগ্নাংশের ক্ষেত্রে যেটা হয় উপর থেকে নিচে আস্তে আস্তে আসবে। তাহলে উপর থেকে নিচে সাজিয়ে লিখলে আমরা সংখ্যাটা পাবো 70a। আর যেহেতু এটা ভগ্নাংশ তার মানে প্রথমে রেডিক্স পয়েন্ট দিয়ে এটাকে লিখতে হবে। তার মানে সংখ্যাটা আমরা উত্তরে লিখব 0.70a ডট 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 মানে কন্টিনিউশন আছে। এবার দুইটা সংখ্যাকে তার মানে পূর্ণাংশ এবং ভগ্নাংশের হেক্সাডেসিমাল অংশগুলোকে দুটোকে একত্রিত করে লিখলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত হেক্সাডেসিমাল সংখ্যাকে পেয়ে যাব। সো বুঝতেই পারছো তাহলে ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল তিনটেরই কিন্তু নিয়ম একই রকম। তার মানে পূর্ণাংশ হলে ওইটাকে যে বেসে যাব তার বেস দিয়ে ভাগ দিতে হবে, আর ভগ্নাংশের ক্ষেত্রে ওই বেস দিয়ে গুণ দিতে হবে, এবং কিভাবে সংখ্যাটাগুলোকে সাজিয়ে লিখতে হবে সেটা তো তোমরা দেখলেই। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। আজকের ক্লাস এই পর্যন্তই, বাকি যে রূপান্তরগুলো আগামী দিন দেখব এবং শেষে আমরা রূপান্তরগুলো মনে রাখার একটা সহজ উপায় শিখব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের বাড়ির কাজ হিসেবে ছোটোখাটো একটা জিনিস দিয়েছি,
তোমরা এগুলো একটু বাড়িতে সলভ করতে পারো, দিয়ে আমার কমেন্ট বক্সের উত্তর লিখতে পারো। যদি কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে ভুল করো না। আজকে এ পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।